আপনার বন্ধু শ্রী প্রদোষ মিত্র মহাশয়ের ধুরন্ধর গোয়েন্দা হিসেবে খ্যাতি আছে বলিয়া শুনিয়াছি। আপনি তাহাকে সঙ্গে করিয়া আনিতে পারিলে তিনি হয়তো আমার একটা উপকার করিতে পারেন। কি স্থির করেন পত্রপাঠ জানাইবেন। ইতি মহিধর সিংহ রায়। মহিধর সিংহ রায়? রাইট। মানে আপনার লাস্ট বইটা যাকে কারেক্ট উৎসর্গ করেছিল, জঙ্গলে জঙ্গি। যেখানে অনেক কিছু ওনার এই বাঘে বন্ধুকে বইটার থেকে নেওয়া। মা একটি আস্ত ঘটনা পর্যন্ত। কি মনে পড়ছে তো? তাই যাকে বলে ভদ্রলোককে খুশি করার দরকার ছিল আর কি। তা সে ব্যাপারে যে সফল হয়েছেন সে তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, 4 মাসে জঙ্গি 4-4টে এডিশন হওয়াতে ভদ্রলোককে সুখবর দিয়ে একটা চিঠি লিখি। আর তাতে যে আপনার সঙ্গে আমার একটু মাখামাখি আছে তার একটা হিন্টস দিয়েছিলাম আর কি। আর তাতেই এই লেটার। তবে দেখতো বাঘে বন্ধুকে বইটা পাস কিনা। সিনারয় প্যালেস, লক্ষণ বাড়ি। যদ্দূর মনে পড়ছে মহিধর সিংহ রায়ের জন্ম 1946-এ, কিন্তু হাতের লেখাটা দেখে। কেন মশাই? এ তো মুক্তোর মতো লেখা। চিঠি না সই, চিঠিটা অন্য কারো লেখা। ফেলুদা, বইমেলা 2007। ছবিটা দেখছেন? আপনি না গেলে কিন্তু একটা কেলেঙ্কারিয়াস ব্যাপার হবে। কেন? এরম একটা পার্সোনালিটির সামনে আমি তো একা একেবারে কেঁচো মশাই। বলছেন? 100 বার। যাবেন? চলুন না, বেশ তো ঝাড়া ঝাপটা এখন। আমার নতুন বই তো সেই পুজোয়, আর আপনার হাতে ইমিডিয়েট কিছু নেই। তাছাড়া মুম্বাই, কৈলাস, হংকং, কলকাতা তো অনেক হলো। এবার সামারের স্বাদ বদলের জন্যে উত্তরবঙ্গের 100% জঙ্গল। ক্ষতি কি? ফেলুদার প্রিয় বই আরণ্যক, জানেন তো? জানি না আবার দ্য গ্রেট বিভূতিভূষণ। তাছাড়া ওই করবেট আর কি যেন বলে, কেনেথ অ্যান্ডারসন। হ্যাঁ, কেনেথ অ্যান্ডারসন। ওসব বই তো আপনার গুলে খাওয়া মশাই। কিন্তু ভদ্রলোক যে আমার কাছে ঠিক কি উপকার আশা করেন সেটা। এক্স্যাক্টলি, সেখানে না গেলে বুঝবেন কি করে? তেল আছে? হ্যাঁ, গাড়িতে ফুল ট্যাঙ্কি। চলে আসুন। কোথায়? পুষ্পক ট্রাভেলস। পুষ্পকের নো প্রয়োজন। যাবার অল ব্যবস্থা কমপ্লিট। 3 heads to Mal Junction.
দ্বিতীয়বার পড়ে আরো ভালো লাগলো। ভেবে দেখুন, 61 বছর বয়সে প্রথম বই লিখলেন, আর পড়লে মনে হয় একেবারে পাকা লিখিয়ে। অবশ্যই শিকারীদের মধ্যে এই জিনিস আগেও দেখা গেছে। করবেটের ভাষাও খুব সুন্দর, তাই না? খুবই। জঙ্গলি আবহাওয়ার গুণ বলছেন? কিছুই আশ্চর্য নয়। পৌরাণিক যুগে ঋষি মুনিরা যে বেদ উপনিষদ লিখতেন, তারাও তো জঙ্গলেই থাকতেন। না তবে ভাই, এই তল্লাটা এক ফালি জমি দেখতেই হচ্ছে। মিস্টার মিত্র, আগে হ্যাঁ, আর আমার খুঁড়তো ভাই তপেশ রঞ্জন মিত্র। আর আমি এল গাঙ্গুলি, মানে লালমোহন। অর্থাৎ জঙ্গলে জঙ্গি জটায়ু। নমস্কার, আমি তড়িৎ সেনগুপ্ত। নমস্কার। মহিতোষ বাবুর সেক্রেটারি। আচ্ছা। আসুন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ এইমাত্র পৌঁছলেন। হ্যাঁ উনিও এসেছেন। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, ওকে। মহিতোষ বাবু আসতে পারলেন না বলে দুঃখিত। আসলে ওনার দাদার শরীরটা ভালো নেই, ডাক্তার এসেছিলেন, তাই ওকে থাকতে হলো। ইয়ে, অসুখ বেশি হলে আমরা না হয় অন্য কোথাও। না না, সেরকম কিছুই নয়, অসুখটা অনেক দিনের, মাথার ব্যারাম, তবে উন্মাদ নন মোটে। 2 মাসে 3 মাসে মাথাটা একবার করে গরম হয়, তখন ডাক্তার এসে ওষুধের বন্দোবস্ত করেন। আপনি সামনেটায় বরঞ্চ। না না, আপনি বসুন, আমি পেছনে ঠিক আছি। আচ্ছা, ওনার বয়স কিরকম? 70 বছর, মহিতোষ বাবুর থেকে বছর 5-এর বড়। হরিণ, হরিণ! ছাগল? হ্যাঁ, তাও ভালো, বাঘ বলেননি। এককালে এই অঞ্চলেও অনেক বাঘ ছিল, আর সেসব বাঘ সিংহরায়রা শিকারও করেছেন। আর এখন? মনে হয় না, যদিও মাস 3 আগে কালবুনিতে মানুষ খেকো আছে বলে একটা শোরগোল উঠেছিল। কালবুনি? আমাদের বাড়ির ধারে পশ্চিম দিকে একটা জঙ্গল রয়েছে, তার নাম কালবুনি। শোর উঠেছিল মানে? আসলে নেই। একদিন এক আদিবাসী ছেলের মৃতদেহ পাওয়া গেল জঙ্গলে, তার গায়ে বাঘের আঁচড় ছিল। কিন্তু মাংস খাইনি। খেয়েছিল, কিন্তু সেটা বাঘ না হয়ে হায়না জাতীয় কোনো জানোয়ারও হতে পারে। তা মহিতোষ বাবু কি বলেন? উনি তখন ব্যবসার কাজে হাসিমারায় ছিলেন। বন বিভাগের কর্তাদের ধারণা বাঘ, কিন্তু মহিতোষবাবু সেটা বিশ্বাস করতে রাজি হন। অবশ্য বন বিভাগের লোকজন এই গত 3 মাসে খোঁজাখুঁজি করেও সেই মানুষকে কোনো সন্ধান পায়নি। আর কোনো মানুষ খাওয়ার ঘটনাও ঘটেনি? আজ্ঞে না। হাইলি ইন্টারেস্টিং। স্বাগতম, মোহিত সিংহ রায়। আপনি নিশ্চয়ই গোয়েন্দা প্রদোষ মিত্র? আগে হ্যাঁ। তার মানে আপনি বিখ্যাত রহস্য রোমাঞ্চ উপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু? আমার খুঁড়তো ভাই তপেশ। নমস্কার। নমস্কার, আসুন আসুন।
ইনি আমার প্রপিতামহ আদিত্যনারায়ণ সিংহ রায়। বাহ, বঙ্কিমের সঙ্গে না চিঠি লেখালেখি ছিল জানেন তো। বঙ্কিম। আদিত্যনারায়ণ তখন কলেজে পড়েন, বঙ্গদর্শন বেরোচ্ছে, বঙ্কিম লিখলেন দেবী চৌধুরানী। সেই সূত্রেই উনি বঙ্কিমকে চিঠি লিখেছিলেন। দেবী চৌধুরানী তো এই অঞ্চলেরই গল্প, তাই না? তা তো বটেই। এই যে আপনারা তিস্তা নদী পেরিয়ে এলেন, এই তিস্তাই হলো গল্পের ত্রিস্রোতা নদী। ওই নদী দিয়েই দেবীর বজরা যাতায়াত করত। আসুন আসুন আসুন, বসুন। আপনার বই কিন্তু আমাদের একাধিকবার পড়া। বটে। শুধু ঘটনার দিক থেকে বলছি না, সেগুলো তো খুবই অদ্ভুত। আমার মনে হয় সাহিত্যের দিক থেকেও আপনার লেখার একটা আশ্চর্য মূল্য আছে। অথচ কি জানেন, আমি কলম ধরেছি কয়েক বছর হলো মাত্র। অবশ্য লেখাটা বোধহয় আমার রক্তেই ছিল, কারণ আদিত্যনারায়ণ থেকে আমার পিতৃদেব সকলেই সাহিত্য চর্চা করেছেন। অবশ্য তার আগে কেউ করেছেন বলে মনে হয় না। এই তো, আসুন। আমরা রাজপুতানার লোক, ক্ষত্রিয়, জানেন তো। জানি। এককালে মানুষের সঙ্গে যুদ্ধ করেছি, তারপর মানুষ ছেড়ে জানোয়ার ধরেছি, আর এখনো বেশি খানিকটা বাধ্য হয়েই বন্দুক ছেড়ে কলম ধরেছি। বন্দুক তো ছেড়েছেন বেশ কিছু কাল হলো। হ্যাঁ, তা প্রায় বছর 40 হবে। তারপর নানান ব্যবসায় জড়িয়ে পড়ি। লেখার বাতিকটা নেহাতি হালের। আচ্ছা, আপনার শিকার আরম্ভ করলেন কবে? সে আর এক গল্প। আদিত্যনারায়ণের খুব কুকুরের শখ ছিল। যেখানেই খবর পেতেন যে ভালো কুকুর আছে, কিনে এনে পুষতেন। একটা সময় তো এমন হলো যে এই বাড়িতে 50-এর উপর কুকুর হয়ে গিয়েছিল। বলেন কি? হ্যাঁ, তবে ওনার সব থেকে প্রিয় কুকুর ছিল একটি ভুটিয়া কুকুর, টবি। সেই টবি তার 3.5 বছর বয়সে চিতাবাঘের কবলে পড়ে প্রাণ হারায়। আদিত্যনারায়ণের তখন জোয়ান বয়স। রোগ চাপল, বাঘের বংশ ধ্বংস করে শোধ তুলবেন। তারপর? তারপর তারপর আর কি, বন্দুক এলো, বন্দুক ছোড়া শেখা হলো। ব্যাস, দেশের ওপর বড় বাঘই মেরেছেন আদিত্যনারায়ণ তার 22 বছরের শিকারী জীবনে। আর কত কি যে মেরেছেন তা তো হিসেবই নেই। আর আপনি? আমি? আরে এসো এসো, বলো না শশাঙ্ক, কি মেরেছি। কি টাইগার? তা তোমার শিকার লিখছো যখন, তুমিই বলো। থ্রি ফিগার্সে পৌঁছতে পারলাম কোথায়? বাঘ মেরেছি 31টা, আর লেপার্ড 20-এর ওপর। বাবা, কত বছরে? বছর 8। ও হ্যাঁ, আলাপ করে দিই। আমার বাল্য বন্ধু শশাঙ্ক সান্যাল, প্রদোষ মিত্র, লালমোহন গাঙ্গুলি, আর কি নামটি ভাই? তপেশ। তপেশ। তপেশ শশাঙ্কই তো আমার ওই চায়ের বাগান আর কাঠের কারবারটা দেখাশোনা করে। তড়িৎবাবুর কাছে একটা ম্যানিটারের কথা শুনছিলাম, সেটার কোনো খবর আছে কি? ম্যানিটার বললেই তো আর ম্যানিটার হয় না। আমি থাকলে দেখে বুঝতে পারতাম। তড়িৎ, একবার শোনো। তবে যে জানোয়ারেই খেয়ে থাকুক, সে আর দ্বিতীয়বার নরমাংসের প্রতি লোভ প্রকাশ করেনি। স্যার, তড়িৎ, এনাদের ঘরটা দেখিয়ে দাও। আপনারা ক্লান্ত হয়ে এসছেন, স্নান খাওয়া সেরে বিশ্রাম করে নিন। বিকেলের দিকে না হয় আমার জিপে করে আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসবে। জঙ্গলে? জঙ্গলে হরিণ টরিণ চোখে পড়তে পারে, এমনকি হাতিও। অনেক ধন্যবাদ। হ্যাঁ তড়িৎ, ওনাদের ঘরে নিয়ে যাওয়ার আগে একবার ট্রফি রুমটা দেখিয়ে দিও তো। আসুন। এক অদ্ভুত রোমাঞ্চ মশাই। আপনার বাড়ি কোথায়? কলকাতায়। আপনি শহরের ছেলে জঙ্গলের দেশে এলেন যে বড়?
পেটের দায়। বিএ পাশ করে বসেই ছিলাম। কাগজের সেক্রেটারির জন্য বিজ্ঞাপন দেন মহিতোষবাবু, অ্যাপ্লাই করি, ডাক পড়ে, আসি, চাকরিটা হয়ে যায়। 5 বছর। আচ্ছা, আমাকে পাঠানো চিঠির হাতের লেখাটা কি আপনার? আগে হ্যাঁ, তবে সইটা মহিতোষবাবুর। জঙ্গলে ঘোরাঘুরি করার বাতিক আছে বোধহয়। মানে? আপনার ডান হাতে 3টে আঁচড়ের দাগ দেখছি, বোধহয় কাঁটা গাছ থেকে হয়েছে। আপনার দৃষ্টিশক্তির পরিচয় পাওয়া গেল। কালকেই লেগেছে আঁচড়। আসলে জঙ্গলে ঘোরাটা নেশা হয়ে দাঁড়িয়েছে। ভয় করে না? এক সাপ আর পাগলা হাতির জন্য একটু দৃষ্টি সজাগ রেখে চললে জঙ্গলে বিশেষ কোনো ভয় নেই। বাট ম্যানিটের? সেটার অস্তিত্ব প্রমাণ হলে জঙ্গলে যাওয়া ছাড়তে হবে বই কি। এটা মহিতোষবাবুর কাজের ঘর। এইটা আপনাদের ঘর। বাহ, কালবনি জঙ্গল। আসুন। ওই দিককার একটা ঘরে আমি আর একটা ঘরে শশাঙ্কবাবু থাকেন। আরও 2টো ঘর আছে, বন্ধই থাকে মহিতোষবাবুর 2 ছেলের জন্য। ওরা কলকাতা চাকরি করেন, মাঝে মাঝে আসেন। এই চিতাই কি সেই গ্রেট গ্র্যান্ডফাদারের? হতে পারে। ওইটা মহিতোষবাবুর ঘর, আর ওটা ওনার দাদা দেবতোষবাবুর। তোমরা রাজুকে দেখেছো? ইনি কি মহিতোষ বাবুর? হ্যাঁ, রাজু? হ্যাঁ, কি দেখেছো? হ্যাঁ, না, এরা দেখেননি। ও, দেখেনি? না। ও, আর হোসেন? হোসেনকেও দেখোনি? না, হোসেনকেও দেখেননি। ও, দেখেনি? সত্যি বলছো? হ্যাঁ, হ্যাঁ, এরা নতুন এসেছেন তো কিছু জানেন না। ও, নতুন হয়েছে, কিছু জানে না? হ্যাঁ, কিছুই জানে না। রাজুকে দেখেনি, হোসেনকে দেখেনি, হ্যাঁ, কিচ্ছু জানে না। নতুন এসেছে তো, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে এই না। রাজু আর হোসেন কারা মশাই? রাজু হলো কালাপাহাড়ের আরেক নাম, আর হোসেন হলো হোসেন খাঁ। গৌড়ের সুলতান ছিলেন। জল্পেশ্বরের মন্দিরের মাথা তো হোসেন খাই ভাঙেন। আপনি কি ইতিহাসের ছাত্র ছিলেন? না, সাহিত্যের। মহিতোষবাবু সিংহরায় বংশের ইতিহাস লিখছেন, তাই সেক্রেটারি হিসেবে আমাকেও খানিকটা জেনে ফেলতে হচ্ছে। আচ্ছা, আসি তাহলে। আসুন, নমস্কার। তবে তুই এই শিকারের মাচাতে শুবি। শিকারের বাঁচা? কি করে বুঝলে? খুব সম্ভবত, কারণ এর পায়ে দড়ি বাঁধা আছে এখনো। না, এখানে দিব্যি আরামে কাটবে বলে মনে হচ্ছে। দিতে বেশি হাসবেন না দিকটায়। ফ্র্যাঙ্কলি স্পিকিং, পাগলের সামনে দুটো আমার কাছে। কি ভাবছেন বলুন তো? কোথায় যেন একটা খটকা লাগছে। খটকা? কোথায়? ঠিক বুঝতে পারছি না, তবুও
আপনি এই অঞ্চলে কতদিন? কলকাতা ছেড়েছি 81-তে, ওই 30 বছর তো হয়ে গেল। আগে এখানে বহুবার এসেছি মহির ডাকে। আচ্ছা, আপনি বাল্যবন্ধু বলতে? স্কুল কলেজের সহপাঠী। মহি ব্যবসা শুরু করার পরেই আমাকে ডেকে পাঠায়, আর তারপর থেকে এখানে। আর আপনার পরিবার? আমি অগৃতদার, কাজেই একবার নামবেন নাকি? নিশ্চয়ই। চলন্ত গাড়ি ভেতর থেকে জঙ্গলের পরিবেশটা ধরা খুব কঠিন। আসুন। এতদিন এখানে থেকে আপনি নিশ্চয়ই জঙ্গল আর জানোয়ার সম্বন্ধে অনেক কিছুই জেনে ফেলেছেন। মহির সঙ্গে থাকলে তো জানতেই হয়, আর জেনেছি ও আর ওর বাবার কাছ থেকে। উনি কে? ওর নাম হচ্ছে মাধবলাল। মহির ব্যবসায় আমার সহকারী বলতে পারেন। ওর বাবা ছিলেন এখানকার সবচেয়ে নামকরা পেশাদারি শিকারী। আগে যখন ওই বিদেশিরা শিকার করতে আসতেন এখানে, উনি গাইডের কাজ করে দিতেন। বাবার সমস্ত গুণীও পেয়েছে। কোন রাস্তা দিয়ে বাঘেরা চলাফেরা করে, কোন জন্তুর ডাকের কি মানে, সব নখদর্পণে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। আসুন। আচ্ছা, মহিতোষ বাবুর দাদা পাগল হলেন কি করে? এদের বংশে ইনি প্রথম পাগল নন। মহির প্রপিতামহ শেষের দিকে মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। আদিত্য নারায়ণ? তাহলে শিকারের ব্যাপারটা? ও সব বন্ধ হয়ে গিয়েছিল। হাতের কাছ থেকে বন্দুক টন্দুক সব সরিয়ে ফেলা হয়েছিল। একদিন হঠাৎ বৈঠকখানার দেওয়াল থেকে পুরনো ওই তরোয়ালটা তুলে নিয়ে একাই চলে গেলেন জঙ্গলে বাঘ মারতে। অর্থাৎ পাগল অবস্থায় আদিত্য নারায়ণের হঠাৎ শেরশাহ হওয়ার শখ জাগে? প্রায় তাই। তারপর? সেই যে গেলেন আর ফেরেননি। এক তরোয়াল ছাড়া আর প্রায় সবই চলে গিয়েছিল বাঘের পেটে। আপনি না অ্যাডভেঞ্চারের বই লেখেন, এক শেয়ালের ডাক শুনে এই অবস্থা? না, মানে লেখক বলি কল্পনা শক্তিটা একটু বেশি কিনা। আপনি বাঘের কথা বললেন, আর আমিও দেখলুম হলদেব তো কি যেন একটা ঝোপের মধ্যে দিয়ে চলে গেল। এখনো যায়নি, তবে আর কিছুক্ষণের মধ্যেই যেতে পারে। বার্কিং ডিয়ার? পার্কিং? কাকর হরিণ। বাঘ কাছাকাছি এলেই এরা ডেকে ওঠে। বাবা মাধব, आप लोग जीप में बैठिए साहब। চলুন। चलिए साहब। গন? মনে তো হয়। কিরকম বেড়ালেন? আমরা আরেকটু হলেই বাঘ দেখে ফেলেছিলাম। হ্যাঁ, বেশ কিছুকাল আগে এলে সত্যিই দেখে ফেলতেন। আজ যে দেখতে পেলেন না, তার জন্য আমাদের মতো শিকারীরাই অনেকটা দায়ী। কে? বসুন না। না, চলুন আপনাদের আদিত্য নারায়ণের ঘরটা দেখিয়ে আনি। আসুন। আদিত্য নারায়ণের শেষ বয়সে পাগল হয়ে যাওয়ার গল্প শুনছিলাম শশাঙ্ক বাবুর কাছে। কিন্তু পাগল হওয়ার আগে 60 বছর বয়স পর্যন্ত তার মতো পরিষ্কার মাথা খুব কম লোকেরই ছিল। আচ্ছা, যে তলোয়ারটা দিয়ে বাঘ মারতে গিয়েছিলেন সেটা এখনো আছে? এ তো খুব বড় নয়। পাগল যে হয়েছিলেন সেটা অস্ত্র নির্বাচন থেকেই বোঝা যায়। খুব ভারীও নয়। ডিটেকটিভদের অনেক ক্ষমতা থাকে শুনেছি। আপনি কি হেয়ালির সমাধান করতে পারেন মিস্টার মিত্র? এককালে ওদিকটায় ঝোঁক ছিল, সেটা বলতে পারি। আমাদের বংশের ইতিহাস লিখব বলে পুরনো বাক্স প্যান্টরা ঘেঁটে দলিলপত্র বার করছিলাম।
দিনাষ্টেক আগে একটা স্টিল ট্রাঙ্ক খুঁজে পাই। সেই ট্রাঙ্কের মধ্যে আদিত্য নারায়ণের চিঠিপত্র ছিল। সেই চিঠিপত্রের তারার তলার থেকে এই বাক্সটা বেরোয়, আর এই বাক্সটার ভেতর থেকে এইটা লেখাটা যে আদিত্য নারায়ণের তাতে কোনো সন্দেহ নেই। মুড়ো হয় বুড়ো গাছ, হাত গোন ভাত পাঁচ, দিক পাও ঠিক ঠিক জবাবে, ফাল্গুন তাল জোড়, দুই মাঝে ভুঁই ফোড়, সন্ধানে ধন্ধায় নবাবে। এর সমাধান করতে আপনাকে 3 দিন সময় দিলাম। এর মধ্যে না পারলে আরো 3 দিন, তারপরে আর নয়। আর যদি পারি? পারলে উপযুক্ত পারিশ্রমিক পাবেন। আদিত্যনারায়ণ কি কোনো গুপ্তধনের সন্ধান দিয়েছেন এই সংকেতে? কেন, আপনার কি তাই ধারণা? শেষের লাইনে তো সেরকমই একটা ইঙ্গিত রয়েছে দেখছি। সন্ধানে ধন্দায় নবাবে। অর্থাৎ এমন কোনো জিনিস যার সন্ধান পেলে নবাবের মনও ধাঁধিয়ে যায়। ধনদৌলতের কথা বলেই তো মনে হয়। অবশ্যই আদিত্যনারায়ণ সেরকম লোক ছিলেন কিনা সেটাও একটা প্রশ্ন। সবাই তো আর সংকেত লিখে গুপ্তধন লুকিয়ে রাখে না। ওর পক্ষে সবকিছুই সম্ভব ছিল। খামখেয়ালি মানুষ ছিলেন, রং তামাশা ভালোবাসতেন, প্র্যাকটিক্যাল জোক পছন্দ করতেন। তার মানে এটা যদি গুপ্তধনের সংকেত হয় তাহলে সেটা তার খামখেয়ালিপনার একটা নমুনা বলে ধরা যেতে পারে। ঠিক তাই। মোট কথা, আপনি কি ব্যাপার তরিত? আগে চরিতা বিধানটা নিয়ে গিয়েছিলাম, রাখতে এসেছি। ঠিক আছে, রেখে দাও। আর তোমার প্রুফটা দেখা হয়ে গেছে? আগে হ্যাঁ। তাহলে কাল ওটা সঙ্গে করে নিয়ে যেও। আর সেকেন্ড প্রুফেও কেন এত ভুল থাকে সেই ব্যাপারে কড়া করে কয়েকটা কথা শুনিয়ে দিয়ে এসো তো। আগে তরিৎকাল দিন সাতেকের জন্য কলকাতা যাচ্ছে, ওর মার অসুখ। ও কাল তোমার ট্রেন কখন? আগে দুপুরে। তাহলে এক কাজ করো না কেন, কাল সকাল সকাল এনাদের নিয়ে জল্পেশ্বরের মন্দিরটা একবার দেখিয়ে নিয়ে এসো। চার মাথা হোসেনকা ভেঙেছিলেন? ওরে বাবা, আপনি তো অনেক কিছু জেনে গেছেন মশাই। বেশ, তো কখন বলুন? মিস্টার মিত্র, 8টা নাগাদ। ঠিক আছে। আর পারলে আমাদের ছাদটাও একবার ঘুরে আসবেন, সেটাও বেশ দেখবার জায়গা। মনে থাকবে। এর কথা আর কে জানে? যে কজন জানে, অর্থাৎ আমি, শশাঙ্ক আর তরিত, তাদের কারোরই ক্ষমতা নেই এর অর্থ উদ্ধার করার। সে কি, আপনি হাল ছেড়ে দিলেন নাকি? আগে না, ওটা আমার মুখস্থ হয়ে গিয়েছে। কিছু এগোলেন? ও ফেলুবাবু। শুধু আমি কেন, আপনিও এগোতে পারেন। আমি কেন? আপনি সাহিত্যিক, আপনার তো ভাষার উপর দখল থাকার কথা। কি যে বলো! আরে ভাষার উপর দখল মানে কি সংকেতের উপর দখল? এই যে মহিতোষবাবু সাহিত্যিক, তিনি হাল ছেড়ে দিলেন কেন? না ভাই, ওসব মুড়ো ফুড়ো গাছ ফাঁস, তাল ফাঁক, ভুই ফাঁক ওসব আমার দ্বারা হবে না। তোমার দাদাই এখন আশা ভরসা। সংকেতটা যে গুপ্তধন সংক্রান্ত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কি করে বুঝলেন? এই মুড়ো বুড়োর ব্যাপারটা কি? কোনো গাছের কথা বলা হচ্ছে কি? গাছ, অবশ্যই গাছ। মুড়ো হয় বুড়ো গাছ, তারপর বলছে হাত কোন ভাত পাঁচ। এখানে হাতটা ইম্পর্টেন্ট। এইসব সংকেত প্রথমে কোনো একটা বিশেষ জায়গার কথা বলে, তাই না? ঠিক। তারপর সেখান থেকে কোন দিকে কত দূর গেলে গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে সেটা বলে। রবীন্দ্রনাথের গুপ্তধন পড়িসনি? দাঁড়াও দাঁড়াও। তেঁতুল বটের কোলে, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কোহে দিলাম নিশানি। রাইট। তেমনি এখানেও হাত কথাটা পাচ্ছি, দিক কথাটা পাচ্ছি, আর সেই জন্যেই হ্যাঁ, কে জবাব দিচ্ছ না যে? হ্যাঁ, তোমরা ভোট রাজার লোক?
ভোট মানে আপনি ভোট মানে ইলেকশনের কথা। না। উনি বোধহয় ভুটান রাজের কথা বলছেন। শুনেছিলাম ভোটাররা নাকি আবার আসছে। কই, সেরকম তো কিছু শুনিনি। শুনুনি? সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। তবে আজকাল কিন্তু ভুটানে যাওয়া যায়। যাওয়া যায়? তাই বুঝি? যাওয়া যায়? আগে হ্যাঁ। তা বেশ। উপেন্দ্রকে ভোট রাজা অনেক হেল্প করেছিল জানো। সেই জন্যে নবাবের সেনারা কিছু করতে পারেনি, কিচ্ছু করতে পারেনি। যুদ্ধটা ওরা জানে, সবাই জানে কি। হ্যাঁ, হাতিয়ার হাতিয়ার কি সবার হাতে বাঘ মানে? সবাই কি আর আদিত্য নারায়ণ হয়? হ্যাঁ, যুধিষ্ঠির, যুধিষ্ঠির, যুধিষ্ঠিরের রথের চাকা মাটি ছুঁতো না, তাও শেষটায় ছুঁল। হ্যাঁ, তাও শেষটায় ছুঁল যুধিষ্ঠিরের রথের। ওহো, আমি শেষবারের মতো বলছি, এর ফল ভালো হবে না বলে দিচ্ছি। ফেলুদা, শুনলি? শুনেছি, ঘুমাও। ফেলুদা, কি ব্যাপার?
মেঝে বাঘ। একটা গুবরের আসরিক শক্তির কথা কি তোদের জানা নেই? একটা কাঁঠার জামবাটি চাপা দিয়ে রাখলে সেটাকে ঠেলে নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াতে পারে। ধরছে? হাইলি সাসপিশাস। বাহ, ফার্স্ট ক্লাস চা। ধন্যী আদিত্য নারায়ণ, বুঝলি? তুফোর বুদ্ধি বলতেই হবে। আরো এগোলে মুড়ো হয় বুড়ো গাছ, হাত গোন ভাত পাঁচ। ভাত হলো গিয়ে অন্ন আর পাঁচ হলো গিয়ে পঞ্চ। দুটোকে উল্টিয়ে নিয়ে সন্ধি করলে কি দাঁড়ায়? কি দাঁড়ায় মানে? মানে 55 হাত। গুড, কিন্তু কিসের থেকে 55 হাত? বুড়ো গাছ কি? তাই হবে, তাই হবে। জলপেশার 8টায় না? 8টা বাজতে 10 মিনিট বাকি। 10 মিনিটস। মুড়ো হয় বুড়ো গাছ, হাত গোন ভাত পাঁচ। দিক পাও ঠিক ঠিক জবাবে। কিসের জবাব? আর প্রশ্নটাই বা কই যে তার জবাব হবে? দিক পাও ঠিক ঠিক জবাবে। ঠিক 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 জবাবে। আসুন শশাঙ্ক বাবু। ও, আপনারা চা খাচ্ছেন? কি ব্যাপার বলুন তো? একটা খারাপ খবর আছে। তরিত মানে ওই মহিষ সেক্রেটারি মারা গেছে। সে কি? কাল রাতেও তো। কালবনি জঙ্গলে গিয়েছিল, কেন তা তো জানি না। খানিক আগেও ডেড বডি পাওয়া গেছে। এক কাঠুরিয়া দেখতে পায়, তারপর ও এসে খবর দেয়। কিভাবে মারা গেলেন? কাঁধের খানিকটা মাংস নাকি খেয়ে গেছে। বাঘ বলেই তো মনে হচ্ছে। আপনারা এলেন আর তার মধ্যে এই দুর্ঘটনা। এখন বুঝতেই পারছেন আমাদের একটু তো ব্যস্ত থাকতে হবে। এখনই মানে একবার যেতে হবে আর কি। তোরা এখানেই থাক। হ্যাঁ, এই দৃশ্য হয়তো তোদের ভালো লাগবে না। ও মাই গড! এই বৃষ্টির জলে বাঘের পায়ের ছাপ খোঁজার চেষ্টা বৃথা। আপনি কি বন বিভাগের? আগে হ্যাঁ, নিতাই দত্ত। প্রদোষ মিত্র। এটা কি বাঘেরই কীর্তি বলে আপনার মনে হয়? নিঃসন্দেহে মিস্টার মিত্র। কাল বৃষ্টি নেমেছে রাত 2টোর পর। যেভাবে রক্ত ধুয়ে গেছে তাতে মনে হয় খাবার ব্যাপারটা বৃষ্টির আগেই সেরে ফেলেছে।
ম্যানিটার যেখানে মানুষ মারে সেখানেই কি খাওয়ার কাজটা সারে? অনেক সময় শিকার মুখে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় না? তা তো বটেই, তবে আপনি যদি আশা করেন যে মাটিতে ঘষটে টেনে আনার দাগ থাকবে, সেটার বিশেষ সম্ভাবনা নেই। এমনিতেই বৃষ্টিতে সে দাগ মুছে যাবে। যে দেহ মাটিতে টাচই করবে না, সুতরাং তড়িৎকে কোথায় বাগে ধরেছিল সেটা বোধহয় আর তড়িৎবাবুর চশমাটা কোথায় পড়েছে সেটা জানতে পারলে হয়তো। কি দেখছেন? বাঘ কি কেবল একটি মাত্র নখের সাহায্যে একটি গভীর ক্ষত করতে পারে? হঠাৎ এই প্রশ্ন? দেখে যান, মনে হয় শার্ট ভেদ করে কোনো ধারালো জিনিস ওর শরীরের মধ্যে ঢুকেছিল। কি সর্বনাশ! এ তো বাঘের আচর নয়, এ তো খুন। তড়িৎকে খুন করা হয়েছে। তারপর তার মৃতদেহ বাঘে টেনে নিয়ে আসে। কি ভয়ঙ্কর ব্যাপার! খুন বা খুনের চেষ্টা। ছুরির আঘাতেই তড়িৎবাবুর মৃত্যু হয়েছে কিনা সেটা এখনই বলা শক্ত। তাকে হয়তো জখম করে আততায়ী পালায়, আর এমন অবস্থাতে স্বভাবতই বাঘের কাজটা আরো সহজ হয়ে যায়। কিন্তু যে অস্ত্র দিয়ে এই কুকীর্তি, সেটা খোঁজার চেষ্টা করা দরকার। শশাঙ্ক, দিব্যেন্দুকে এক্ষুনি একবার ফোনে ধরো তো। আপনি ঠিকই আন্দাজ করেছেন মিস্টার মিত্র। তড়িৎবাবুকে কোনো ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বা করার চেষ্টা করা হয়েছে। এখন বাঘে কি করেছে না করেছে সেটা আমাদের কনসার্ন নয়। তার জন্য বন বিভাগের কথা। এখন খুনের অস্ত্রটা পাওয়া দরকার। অবশ্য একটাই মিস্টার সিনহা রায়, কত রাত করে জঙ্গলে গেলেন কেন আপনাদের ওই তড়িৎবাবু? অবশ্যই খুনের খুব একটা সহজ কারণ থাকতে পারে। মাঝরাত্রিরে জঙ্গলের মধ্যে তড়িৎবাবুর মতন একজন নিরীহ লোকের কাছ থেকে টাকা নিতে গেলে কি ছুরি মারতে হয় দিব্যেন্দুবাবু? মাথায় একটা ডান্ডার বাড়ি মেরেই কার্যসিদ্ধি হয় নাকি? আমি জানি এই সাদা শীতে রাহাজানির ব্যাপারটা আপনাদের মতো শখের ডিটেকটিভদের ঠিক মতো অ্যাপিল করে না। তা বেশ তো, আপনি রহস্য চান? রহস্য রয়েছে, বের করুন তো দেখি। তড়িৎবাবুর মতো একজন লোক মাঝরাত্রিরে জঙ্গলে যায় কেন? আসি মিস্টার সিনহা রায়, ওদিকে আবার অনেকগুলো ফর্মালিটিস। এসো। আর আপনি আপনার খুশি মতো তদন্ত চালিয়ে যেতে পারেন মিস্টার মিত্র, আমি মাইন্ড করব না। হাজারো ক্ষত চিহ্নটা তো আপনিই প্রথম দেখতে পেয়েছিলেন। ধন্যবাদ। কেবল আমার আপনার কাজটা ক্ল্যাশ না করলেই ভালো। কেউ কারোর বাধা সৃষ্টি করলেই কিন্তু মুশকিল হতে পারে। সেটার বোধহয় কোনো সম্ভাবনা নেই। আসি, বেস্ট অফ লাক। সেম টু ইউ। এই রাস্তা দিয়ে কি কাল তড়িৎবাবু জঙ্গলে গেছিলেন? এ বাড়ির দারোয়ান। চন্দন মিশ্র হুজুর। আপনি কতদিন আছেন এখানে? 50 বছর হয়ে গেল হুজুর। এই জঙ্গলে যে বাঘ বেরিয়েছে সে খবর আপনি জানেন? জানি হুজুর, পাগলা হাতি হামেশাই বের হয় এখানে, লেকিন মাংস খেকো বাঘ বহুত দিন বের হয়নি। আগে হলে আপনার মনিব নিশ্চয়ই সেই বাঘকে সাহায্য করতেন। আমি জানে না হুজুর, বাবু তো এই জঙ্গলে শিকার করেননি কখনো। করেননি? কবি নেই। আসামে করিয়েছেন, ওড়িশায় করিয়েছেন, লেকিন এই জঙ্গলে করেননি। কেন করেননি? কেন? এই জঙ্গলে বাবুর বড়া দাদাজি বাঘের হাতে মারলেন, বাবুর বাবা भी বাঘের হাতে মারলেন। इसलिए বাবু এই জঙ্গলে শিকার না করে दूसरा জায়গা, दूसरा জঙ্গলে চলে গেলেন। বাবুর বাবা भी? হ্যাঁ হুজুর। আপনি তো ওখানে থাকেন? হ্যাঁ হুজুর। আপনি রাতে ঘুমোন কখন? জি। কাল যে বাবু মারা গেলেন, তারিত বাবু? হ্যাঁ,
কাল বেশ বেশি রাত্রে উনি বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে গিয়েছিলেন। আপনি তাকে যেতে দেখেছিলেন কি? না হুজুর, কাল দেখি নাই, লেকিন আগে কয়েকবার দেখেছি। কাল যাকে দেখেছি তিনি তারিদ বাবু না আছেন হুজুর। কাকে দেখেছিলেন? তা জানে না হুজুর। তারিদ বাবুর টার্চ 2 সেলের, কাল ছিল ছোটা টার্চ, নীল আলো, লেকিন আলো বহুত জোর। হ্যাঁ, শুধু আলোই দেখেছেন, আর কিছু দেখেননি? नहीं हुजूर, और कुछ नहीं देखा। বাবু ডাকছেন, বললেন জরুরি দরকার। সে কি? তলোয়ার হাওয়া? শুধু ওটাই নেই, আর সব। এ ঘর বন্ধ থাকে না? আসলে এ ঘরে অনেক বইপত্র আছে তো, যেগুলো আমার লেখালেখির কাজে দরকার হয়, তাই। আর তার মানে এই যে যে কেউ এই ঘরে ঢুকে ইচ্ছে করলে ও তলোয়ার বার করে নিয়ে যেতে পারে। আপনার বাড়ির কোনো কাজের লোকের ওপর? সবাই পুরনো আর বিশ্বাসী মিস্টার মিত্র। তাছাড়া বহুদিন এই বাড়িতে কোনো চুরি হয়নি, তাই কেউ আর ওই নিয়ে মাথাও ঘামাতো না। কিন্তু এখন তো দেখছি না, আমি তো ভেবে কুলকিনারা পাচ্ছি না। তড়িৎবাবুর ঘরটা একবার দেখা যায়? সেক্রেটারি বলতে উনি ঠিক কি কাজ করতেন? চিঠিপত্র লেখালেখির কাজ তো ছিলই, তাছাড়া আমার হাতের লেখা ভালো নয় বলে পাণ্ডুলিপির কপি করে দিত। কম্পিউটারে লেখা অভ্যেস নেই বোধহয়? আছে বই কি, তবে বাংলায় নয়। আর কি করতেন? প্রুফ দেখতো, কলকাতায় গিয়ে পাবলিশারদের সঙ্গে দেখা করা, কথাবার্তা বলা, এসবও করতাম। ইদানিংকালে আমার বংশের ইতিহাস লেখার জন্য ওকে অনেক পুরনো নথিপত্র, দলিল, চিঠিপত্র সব ঘাঁটতে হচ্ছিল। সেসব দেখে তথ্য নোট করে রাখতো। এটা কি সেই সব নোটের খাতা? তাই তো মনে হয়। আপনার বংশের ইতিহাসের প্রুফ বলে মনে হচ্ছে? হ্যাঁ। প্রুফ দেখিয়ে হিসেবে কি খুব নির্ভরযোগ্য ছিলেন তড়িৎবাবু? কেন, আপনার কি সন্দেহ হচ্ছে? প্রথম পাতার প্রথম প্যারাগ্রাফে দুটো ভুল দেখছি শুধরানো হয়নি। তাই নাকি? কর্তব্যের রেফ বাদ গেছে, আর লক্ষণ বাড়ির ডয়শূন্য রয়ের ফুটকি নেই। আশ্চর্য। সম্প্রতি ওনাকে খুব চিন্তিত বা উদ্বিগ্ন বলে মনে হতো আপনার? সেরম তো কিছু লক্ষ্য করিনি। ওর মেলামেশাও এমনিতে কম ছিল, কাজ নিয়ে থাকতো, মাঝে মাঝে হেঁটে বাইরে বেড়াতে যেত। যতদূর জানি বদ অভ্যাস টভ্যাসও কিছু ছিল না। আপনার বংশের ইতিহাস লেখার জন্য কি মহাভারত ঘাঁটার দরকার হচ্ছিল? কেন বলুন তো? তড়িৎবাবু বোধহয় অন্যমনস্কভাবেই এতে কিছু কথা লিখেছেন। কি মশাই? অর্জুন, কীচক, নারায়ণী, উত্তর, অশ্বত্থামা। তাই তো, সবই তো মহাভারতের নাম। কিন্তু আমার কাজের জন্য তো মহাভারত পড়ার কথা নয়। এটা কি নেওয়া যায়? আপনার বাবার মৃত্যুও তো বাঘের হাতেই। আপনার দারোয়ানের সঙ্গে কথা হচ্ছিল। বাবা মাচা থেকে বাঘকে গুলি করেছিলেন, দেখে মনে হয়েছিল ওটা মরে গেছে। মিনিট 10 পরে যখন মাচা থেকে নেমে বাঘটার সামনে গিয়ে দাঁড়ান, তখন হঠাৎ ওটা বাবাকে আক্রমণ করে সাংঘাতিকভাবে জখম করে। সেই ক্ষত সেপটিক হয়ে গিয়ে কয়েকদিনের মধ্যেই বাবা ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। সত্যের ভিত টলমল করছে। বৈশাখ মাসটা পড়লেই দাদার এইরকম হয়। সব ধ্বংস হয়ে তারপর যাবে। বৃষ্টি পড়লে, গরমটা কমলে খানিকটা নিশ্চিন্ত। কাল একবার জঙ্গলে যাব ভাবছিলাম, কিছু অনুসন্ধানের প্রয়োজন। আপনি কি বলেন? তড়িৎকে যেখানে বাঘে ফেলে রেখে গেছে সেখানে আর সে আসবে বলে মনে হয় না, বিশেষ করে দিনের বেলা। আপনার অভিজ্ঞতা কি তাই বলে? আপনার যদি ওই স্পটের কাছাকাছি থাকেন তাহলে কিন্তু রিস্ক কম। সঙ্গে মাধবলালকে পাওয়া যাবে কি? আর একটা জিপ? হ্যাঁ নিশ্চয়ই, আর সঙ্গে একটা বন্দুকও দিয়ে দেবো, জাস্ট ইন কেস। হ্যাঁ দিব্যেন্দু, আরে তোমাকে তো ফোনেই পাওয়া যায় না, সেই জন্যই তো SMS। হ্যাঁ, আর বলো কেন? না না, শুধু ওটাই মিসিং। আরে গতকাল সন্ধ্যেবেলা এরকম বোনাস পেয়ে গেলেন বলুন? এটা যে আমারই দৌলতে, সেটা স্বীকার করবেন তো?
100 বার। খুন দিলাম, রহস্য দিলাম, তার উপর আবার মানুষ কেকো। কারেক্ট। সবকটা যে মহাভারতের নাম তাতে সন্দেহ নেই। কেবল এই উত্তর কথাটা, উত্তর 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 তো নামও হতে পারে। আবার উত্তর দিকও হতে পারে। আবার উত্তর মানে উত্তর কাল, পরবর্তী কাল এও হতে পারে। আবার উত্তর মানে প্রশ্নের উত্তর, জবাব। জবাব, দিক পাও ঠিক ঠিক জবাবে। থ্যাংক ইউ তড়িৎ বাবু। আপনার এই উত্তর বিরাট রাজার ছেলে হতে পারে। আবার উত্তর মানে উত্তর দিক। দিক পাও ঠিক ঠিক জবাবে, অর্থাৎ দিক পাও ঠিক ঠিক উত্তরে। তার মানে উত্তর দিকটাই হলো ঠিক দিক। হাত গুণ ভাত 5, 55 হাত। উত্তর থেকে 55 হাত। ঠিক। কিন্তু তারপর ফাল্গুন তালজোড় 2 মাঝে ভুঁইফোড়। ফাল্গুন ফাল্গুন, এই ফাল্গুন কথাটাই যত গন্ড। তড়িৎবাবুর ঘরে একটা ফাল্গুন 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 হচ্ছে অর্জুনের একটা নাম, কিন্তু অর্জুন শুধু পঞ্চপাণ্ডবের একজন নয়। অর্জুন গাছ। ভেরি গুড তপসে। এই জঙ্গলে অর্জুন গাছ কালও দেখেছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ফাল্গুন তালজোড় 2 মাঝে ভুঁইফোড়। একটা অর্জুন গাছ আর জোড়া তাল গাছের মাঝখানে জমিটা খুঁড়তে হবে। কিন্তু এরকম গাছ কোথায় আছে সেটা জানছো কি করে? আরেকটা কোনো বুড়ো গাছের উত্তরে 55 হাত গেলেই পাওয়া যাবে। বলো, বুড়ো গাছ? আরে বুড়ো গাছ ছাড়া ছোকরা গাছ আছে নাকি জঙ্গলে? আর গাছ তো মশা সব কেটে ফেলেছে। মহিতোষ বাবুরই তো কাঠের ব্যবসা, আর এই সংকেত লেখা হয়েছে সেই কবে। বুড়ো গাছ, বুড়ো গাছ। কিন্তু প্যাডে যে আরো সব নাম রয়েছে, কিচক, নারায়ণী, এদের সঙ্গে কি সংকেতের? বলি, কৃষকদের নিয়ে কথা হচ্ছে কি? আসুন দেবতোষ বাবু। পৃথু রাজা দিঘির জলে ডুব দিয়ে আত্মহত্যা করেছিল। কেন জানো? কেন? আপনি বলুন, আমরা জানি না। না, জানি না। কৃষকদের সংস্পর্শে এসে যদি ধর্মনাশ হয় তাই। কৃষক একটা জাতির নাম? যাযাবর জাতি। যাযাবর। জঙ্গলে গিয়ে একবার খোঁজ করে দেখো তো ওরা ওখানে আছে কি না। বনমোরগ শিকার করত তীর্ধনুক দিয়ে। নিশ্চয়ই দেখবো খোঁজ করে। নিশ্চয়ই। হ্যাঁ, দেখবে? দেখো, ভেরি গুড। কোথায় হারিয়ে গেল জঙ্গল? আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি কি? হ্যাঁ, জিজ্ঞেস করবে আমাকে? আগে হ্যাঁ। কই, আমাকে তো কেউ কোনোদিন জিজ্ঞেস করে না। আমি করছি। হ্যাঁ, করো। এখানে প্রাচীন গাছ বলে কোনো বিশেষ গাছ আছে কি? আপনি স্থানীয় ইতিহাস খুব ভালো করে জানেন বলেই আপনাকে জিজ্ঞেস করছি। প্রাচীন গাছ? প্রাচীন গাছ মানে এমন গাছ যাকে লোকে বুড়ো গাছ বলে জানে। বুড়ো গাছ? তাই বলো? বুড়ো গাছ আর প্রাচীন গাছ এক হলো? বুড়ো নাম তো বয়সে বুড়ো হলে হয় না। ওই গাছের গায়ে একটা বড় ফোকর আছে। সেটা দেখতে ফোকলা বুড়োর হাঁ করা মুখের মতো। ওই গাছের নিচে প্রপিতামহের সঙ্গে গিয়ে চড়ুই ভাতি করেছি। উনি বলতেন ফোকলা ফকিরের গাছ। সে গাছ কি গাছ? কাটা কাটা ঠাকুরানীর মন্দির দেখেছো? হ্যাঁ, সেও রাজুর হাত থেকে নিস্তার পায়নি। ওই মন্দিরের পশ্চিম দিকে ফোকলা ফকিরের গাছ।
অশ্বত্থ গাছ। ওই গাছেই তো একদিন তোমার যে ওষুধ খাবার সেটা খেয়েছো? ওষুধ? কেন, মন মতো তোমায় দেয়নি? আমি তো ভালোই আছি, আবার ওষুধ কেন? তুমি ভালো আছো কি না আছো সেটা ডাক্তার বুঝবে। তোমায় যে ওষুধ দেওয়া হয়েছে সেটা তোমায় আজ কিন্তু ভদ্রলোক অনেকটা স্বাভাবিক, তাই না? অশ্বত্থ অশ্বত্থ, কিন্তু মুড়ো হয় কেন? মুড়ো হয় বুড়ো গাছ, মুড়ো হয় 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 কি হয়? মুড়ো হয় বুড়ো গাছ। বুড়ো গাছ তার মুড়ো মানে মুন্ডু অর্থাৎ গোড়া হলো হয়। হলো হয় সে আবার কি? আপনি না সাহিত্যিক, হয় মানে জানেন না? ঘোড়া ঘোড়া ঘোড়া। ইয়েস স্যার, অভিধানে দেখে নিন। হয় মানে ঘোড়া অর্থাৎ হয় মানে অশ্ব। বুড়ো গাছের মুড়ো হলো অশ্ব। অসত্য। অসত্য। তড়িৎবাবু অশ্বত্থই লিখেছিলেন, পরে খেয়ালবশত আকার আর মা জুড়ে দিয়েছিলেন, আর আমি ভাবছি মহাভারত। ইডিয়েট। তার মানে উপযুক্ত পারিশ্রমিকটা তড়িৎবাবুরই পাওয়া উচিত ছিল। অবশ্যই, কারণ সংকেত সমাধানের ব্যাপারে তড়িৎ সেনগুপ্ত ফেলু মিত্তিরের চেয়ে কম যান না। থোড়ি যেতেন না। ইস, ভদ্রলোকের সঙ্গে যদি আরেকটু আলাপ করার সুযোগ হতো। তার মানে তুমি বলছো সংকেতের সমাধান করে গতকাল রাতে তড়িৎবাবু জঙ্গলে গেছিলেন গুপ্তধনের খোঁজে, এবং সম্ভবত গুপ্তধন নিয়ে সোজা কলকাতায় চলে যাবেন, এটাই ছিল তার প্ল্যান। তাহলে মায়ের অসুখ টসুখ সব ভাঁওতা বলছেন? কিন্তু এমন একটা আরামের চাকরি ছেড়ে ওনার গুপ্তধনের প্রতিই বা লোভটা গেল কেন? পয়েন্ট। কিন্তু কাল রাতে তড়িৎবাবু ছাড়া আর কে গেছিল জঙ্গলে? যে গিয়েছিল সেই কি তলোয়ার নিয়েছিল? সেই কি মার্ডারার? না, সে ছাড়া আরো কেউ গিয়েছিল। হাল ফ্যাশনের টর্চ কার কাছে আছে? অবশ্যই গতকালের ঘটনা ছাড়াও আরো দু একটা খটকা রয়েই যাচ্ছে। যেমন এই একটু আগে দেবতোষবাবু তার ভাইয়ের বিষয়ে এমন কি ঘটনা বলতে যাচ্ছিলেন যে সময় মহিতোষবাবু এসে তাকে টেনে নিয়ে গেলেন। আর এই দেবতোষবাবুই গতকাল যুধিষ্ঠিরের রথের কথাটা বললেন কেন? সে তো পাগলের প্রলাপ মশাই। তাই কি? তুমি কি ভাবছো তার অন্য কোনো মানে আছে? হতে পারে। তাছাড়া মহিতোষবাবুর বাল্য বন্ধু শশাঙ্ক সান্যাল এত চুপচাপ কেন? সেটা কি ওর স্বভাব, নাকি বিশেষ কোনো কারণে উনি চুপ মেরে গেছেন? আর গতকাল রাতে মহিতোষবাবুর গলা? গলা? কি গলা? না, একবার জঙ্গলে গিয়ে অনুসন্ধান না করলে চলছে না। যা ঘটেছে সব তো ওখানেই। গুড মর্নিং। मॉर्निंग साहब। গুড মর্নিং। মর্নিং। বেরোচ্ছেন? হ্যাঁ, একবার জঙ্গলে যাব ভাবছিলাম। দেখুন যদি তলোয়ারটা উদ্ধার করতে পারেন। আমার লোক তো কিছুই পেল না। কোনো খবর? হ্যাঁ, খবর বলতে তড়িৎবাবুর বড় ভাই আজ কলকাতা থেকে এসেছেন। এখন প্রবলেম হচ্ছে ওনাকে কি বলি বলুন তো, কারণ রাত দুপুরে তড়িৎবাবু জঙ্গলে সফরের ব্যাপারটাই তো ঘোলাটে। আপনি বলবেন উনি জঙ্গলে গিয়েছিলেন গুপ্তধনের সন্ধানে। গুপ্তধন? গুপ্তধন। আপনার সংকেতের মানে আমি বার করেছি মহিতোষবাবু, তবে আমারও আগে করেছিলেন তড়িৎ সেনগুপ্ত, এবং এই সংকেত যে গুপ্তধন সংক্রান্ত সে বিষয়ে আমি নিশ্চিত। তার মানে তড়িৎ এই গুপ্তধন হাতিয়ে নিয়ে? আপনি ঠিকই আন্দাজ করেছেন, কলকাতায় পালাবার মতলব করেছিলেন। আর হয়তো ফিরেও আসতো না। অথচ আমি তো এর কিছুই। কি ব্যাপার বলুন তো? বলছি, তার আগে মহিতোষবাবুকে দুটো প্রশ্ন করতে চাই। করুন। আপনি জানেন সে গুপ্তধন কি জিনিস?
সঠিক না জানলেও অনুমান করতে পারি। আমার পূর্বপুরুষ যশবন্ত সিংহ রায় কুচবিহারের রাজা নরনারায়ণ ভূপের সেনাধ্যক্ষ ছিলেন। তাঁর উপার্জিত নরনারায়ণের নিজের টাকশালের টাকা, যার নাম ছিল নারায়ণী টাকা, আমাদের বাড়িতে ছিল। 1000-এর ওপর রৌপ্য মুদ্রা 400 বছরের পুরনো। 1000? আদিত্যনারায়ণ যখন সেই টাকা লুকিয়ে রাখেন তখন তার মাথা খারাপ হতে শুরু করেছে। অর্থাৎ ছেলে মানুষের দুষ্টু বুদ্ধি খেলছে। ঠিক তাই। উনি মারা যাবার পর সেই টাকা আর খুঁজে পাওয়া যায়নি। আর দ্বিতীয় প্রশ্ন, আপনাদের এই কালবনি জঙ্গলে ফোকলা ফকিরের গাছ বলে কিছু আছে কি? ফোকলা ফকির? হ্যাঁ। কই না তো। কিন্তু আপনার দাদা যে বললেন আপনারা ছেলেবেলায় সেখানে চড়ুইভাতি করতে যেতেন আপনার প্রপিতামহের সঙ্গে। দাদা বললেন? দাদা যা বলেন তার কতটা সত্যি কতটা কল্পনা তা কি আপনি জানেন? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন দাদার মাথার ঠিক নেই। এখানেই? তোরা একটু আশপাশটা খুঁজে দেখ তো কিছু পাস কিনা। দেখুন তো এটা কি ব্যাপার। বুলেট লাগা থা সাহেব। দাগটা পুরনো না টাটকা? দিন দুয়েকের বেশি পুরনো হতেই পারে না স্যার। ব্যাপারটা কি? বন্দুক, তলোয়ার, সবচেয়ে গন্ডগোল হয়ে যাচ্ছে। তড়িৎবাবুকে তো মারলো তলোয়ার, আর বাঘকে মারল গুলি। কিন্তু সেগুলি তো আবার বাঘের গায়ে লাগেনি বলে মনে হচ্ছে। নাকি साहब ये देखें। বাঘের লোম কি? जी हाँ, बाघेर लोम। मतलब বন্দুকের গুলি বাঘের একদম গা ঘেঁষে গিয়েছিল। আর সেই জন্য কি বাঘ খানিকটা মাংস খেয়েই পালিয়েছিল? সেরকমই মালুম। গ্রেট। ওটা বাঘ আসার লক্ষণ নয়। চলুন। হ্যাঁ, তড়িৎবাবুর শার্ট। বাঘ তাকে মুখে করে নিয়ে যাওয়ার সময় হয়তো এই ঝোপের কাঁটায়। आइए साहब। এই কি ব্যাপার মশাই? বোধহয় আন্দাজ করতে পেরেছে বাঘ কোন পথে এসেছে। তাই তাই বুঝি? ছাপ বাবা, বাঘের? কি মনে হয় মাধবলালজি, বড় বাঘ? बड़ा बाघ साहब। বড়? आइए। এই কি টুপির বাঘ নাকি মশাই? বাঘ তো ওরকম ভাবে হাঁটে সাহেব। হাঁটার সময় সামনের পা আর পেছনের পা প্রায় একই জায়গায় পড়ে বলে মনে হয় দু পায়ে হাঁটছে। Amazing.
যাক, আমরা তাহলে ঠিক পথেই যাচ্ছি। চলিয়ে মাধবলাজি। আইয়ে। আচ্ছা, মহিতোষ বাবু তো কোনোদিন এই জঙ্গলে শিকার করেননি, তাই না? না সাহেব, এখানে করেননি। বাবুর ব্যাপারটা আমি জানি। এরকম কুসংস্কার অনেকের মধ্যে দেখা যায়। আমার বাবার ভি ছিল। তাই বুঝি? জি হ্যাঁ। জোয়ান বয়সে একবার বাঘ মারতে যাবার আগে আমার বাবার হাতে বিচুটি লেগেছিল। আর সেই দিনই ধরেন কি প্রায় 10 ফুট লম্বা একটা বাঘকে বন্দুকের এক গুলিতে ঘায়েল করেছিলেন। বাবা! আর সেই থেকে বাঘ মারতে যাবার আগে আমার বাবা হাতে বিচুটি ঘষে নিতেন। আচ্ছা, করবেটেরও তো কুসংস্কার ছিল, তাই না? ছিল বই কি। ম্যানিটার মারতে যাবার দিন সকালে একটা সাপ দেখলে তার মনটা আদিত্য নারায়ণের তলোয়ার, রক্তের দাগ। তার মানে খুনের জায়গাটা এর থেকে খুব বেশি দূরে নয়। আর একটু এগোনো যায় কি? আর 100 গজ গেলে তো মন্দির পড়বে। কি মন্দির? এখানে সেটাকে বলে কাটা ঠাকুরানীর মন্দির। চলুন তো। চলিয়ে স্যার। এককালে এর ভিতরে একটা দশভুজার মূর্তি ছিল। কালা পাহাড়ের দৌলতে সেই মূর্তির মাথা, 4খানা হাত আর পেটের খানিকটা অংশ কাটা পড়ে যায়। সেই থেকে এর নাম কাটা ঠাকুরানীর মন্দির। কেউ কেউ পেটকাটি মন্দির ভি বলে। তবে অসত্য গাছ। দেবতোষ বাবু তাহলে ঠিকই বলছিলেন। দাড়িওয়ালা হাঁ করা ফোকলা বুড়ো, ওইটা উত্তর দিক তো? হ্যাঁ সাহেব, উত্তর দিক। হতেই হবে, ওই তো অর্জুন গাছ। আর জোড়া তাল। এ তো সংকেতের নির্দেশের সঙ্গে টিটো মিলে যাচ্ছে মশাই। 55 হাতই হবে, সেখানেও ভুল থাকার। গর্ত? হালেই খোঁড়া হয়েছে, আর তার থেকে কিছু বারও করে নেওয়া হয়েছে। তার মানে গুপ্তধন গণ। তোরা একটু জিরিয়ে নে, আমি আশপাশটা একটু সার্ভে করে আসি। আচ্ছা, বাঘ ম্যানিটার হয় কেন? সে অনেক কারণে হয় সাহেব। যেমন ধরেন কি কোনো প্রচারের গলিতে আগের কোনো বাঘ জখম হয়েছিল, আর সেই থেকে ওটা ম্যানিটার হয়ে গেল। প্রচার মানে? যারা এখনো বেআইনিভাবে চোরা শিকার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে অনেক সময় বেশি বয়সে বাঘের যে দাঁত আছে না, সেই দাঁত ক্ষয়ে গেলে ভি ওরা ম্যানিটার হয়ে যায়। রয়্যাল বেঙ্গলেরও দাঁত ক্ষয়ে যায়? হ্যাঁ, আর মাঝে মাঝে সাহেব বাঘ তো সজারু শিকার করে। তো সেই সজারু ধরতে গিয়ে ওদের যে কাঁটা আছে, সেই কাঁটা বাঘের চোখে মুখে পায়ে এমন ভাবে ঢুকে যায় যে তার ফলে বাঘ একদম জখম হয়ে যায়। জখম হয়ে বাঘ ও জানবার শিকার করা ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে আরো সহজ শিকার, মতলব কি মানুষের দিকে হাত বাড়। আরে अजीब आदमी। সাপ, ওটার ভিতরে ঘুরবেন না সাপ, সাপ খুব থাকতে পারে। দেখেন তো। সাপ। ফেলু বাবু, ও ফেলু বাবু। ফেলুদা! আলোর সন্ধান পেতে গেলে যে অন্ধকারে প্রবেশ করতে হয়, এই প্রথম জানলাম। চলিয়ে মাধবলালজি, সিংহরায় প্যালেস। চলিয়ে সাহেব। থ্যাংক ইউ। ঠিক আছে সাহেব। বাবু কি ভেতরে? আগে বাবু আর শশাঙ্ক বাবু তো বেরিয়ে গেলেন। কোথায়? আগে থানায়। তড়িৎ বাবুর দাদা এসেছেন তো। ঠিক আছে,
হয়তো কি দেখছেন বলুন তো? ওহ, কি সুরক্ষণেই মহিতোষবাবুকে বইটা উৎসর্গ করেছিলাম। এমন একটা থ্রিলিং অভিজ্ঞতা তা না হলে কি হতো বলছেন? আলবাত। আজ সকালে কথাটাই চিন্তা করো না। বাঁশের ভেতরে বুলেট, ঘাসের মধ্যে সাপ, রয়্যাল বেঙ্গলের পায়ের ছাপ, পোড়া মন্দির, গুপ্তধন, জরাগ্রস্ত অসত্য গাছ, আর কত চাই। এখন একটিবার ম্যানেজারের মুখোমুখি হতে পারলেই অভিজ্ঞতা কমপ্লিট। শেষেরটা কি আপনি সত্যি চাইছেন? আর ভয় নেই। বাবা মাধবলাল আর ফেলু মিত্তি যদি দুপাশে থাকে, তাহলে মানুষ খেকোর বাপের স্বার্থে নেই কিছু করে। বোঝো, দাদার ঘরে তালা কেন? দাঁড়া, মহিতোষবাবুর শোবার ঘরটা একবার। কিছু দেখলেন? নাথিং। কি খুঁজছিলে বলো তো? যা খুঁজছিলাম তা পাইনি, আর সেটাই সিগনিফিকেন্ট। মানে? যুধিষ্ঠিরের রথের চাকা মাটিতে ঠেকলো কেন জানেন তো? সেই অশ্বত্থামা হতইতি গজর ব্যাপারটা তো? ঠিক। যুধিষ্ঠির পুরোপুরি সত্যি কথা বলেননি তাই, কিন্তু আজকের দিনে মিথ্যে বললেই যে চাকা মাটিতে ঠেকে যাবে এমন কোনো কথা নেই। এই যুগে মানুষের দোষের শাস্তি মানুষই দিতে পারে, ভগবান নয়। সংকেতের ব্যাপারটা যখন চুকেই গেল, তখন আর আপনাদের এখানে ধরে রাখার কোনো মানে হয় না। আপনি যদি বলেন তাহলে আজকে রাতের ট্রেনে আপনাদের ফিরে যাওয়ার ব্যবস্থা আমার লোক করে দিতে পারে। আপনার যদি খুব বেশি আপত্তি না থাকে, তাহলে আজকের দিনটা থেকে গিয়ে আমরা কাল রওনা হতে পারি। বুঝতেই তো পারছেন আমি গোয়েন্দা মানুষ। আমি থাকতে থাকতে একজন এমনভাবে খুন হলেন, সেটার কিনারা করে যেতে না পারলে আমার মনটা খুঁতখুত করবে। সে আমি করি বা পুলিশই করুক, খুনটা কিভাবে হলো সেটা জেনে যেতে পারলে ভালো হতো। বেশ, তবে সুস্থ মস্তিষ্কে খুন করতে পারে এমন লোক আমার বাড়িতে নেই মিস্টার মিত্র। আপনার দাদাকে কি অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে? ওর ঘরে তালা দেখছিলাম। দাদা ঘরেই আছেন। কাল রাত থেকে একটু বাড়াবাড়ি হয়েছে, ওষুধ নেননি, তাই ওনাকে একটু সংযত রাখা দরকার, তা নাহলে আপনাদেরও বিপদ আসতে পারে। ব্যাপারটা কি জানেন তো, বাইরের লোককে উনি একটু সন্দেহের চোখে দেখেন। যেসব ঐতিহাসিক চরিত্র সম্বন্ধে ওনার বিরূপ ধারণা আছে, বাইরের লোককে সেসব চরিত্র বা তাদের অনুচর বলে মনে করেন। একবার তো তড়িৎকে কালাপাহাড় ভেবে
টুটি টিপে ধরেছিলেন, মনে পড়ে? বাবা, সে এক কাণ্ড। শেষে মন মতো গিয়ে কোনো রকমে ছাড়ায়। তড়িৎবাবুর খুনের ব্যাপারটাই কিন্তু একমাত্র ঘটনা নয়। আপনার গুপ্তধনও কে যেন সরিয়ে ফেলেছে, খুব সম্ভবত সেই একই রাতে। সে কি, গুপ্তধন নেই? আপনি দেখে এসেছেন? আগে হ্যাঁ, নেই, তবে তলোয়ারটা পাওয়া গেছে, আর তাতে রক্তের দাগও পাওয়া গেছে। তড়িৎবাবুকে যখন বাঘে খাচ্ছিল, তখন সেই বাঘের দিকে তাক করে বা তাকে তাড়ানোর জন্যে কেউ একটা গুলি ছোঁড়ে। সেটা বাঁশের গুড়িতে লাগে। খুব সম্ভবত সেটা বাঘের গা ঘেঁষে গিয়েছিল। এই যে মানে বাঘের লোম মাটিতে পড়েছিল। কাজেই মনে হচ্ছে সেই রাতে বেশ কয়েকজন লোক বিভিন্ন উদ্দেশ্য নিয়ে জঙ্গলের একটি বিশেষ অংশে ঘোরাফেরা করছিল। প্রচার বলছো? একেবারেই তাই। তড়িৎকে যেই খুন করে থাকুক, তাকে বাঘে ধরে নিয়ে যাবার পর জঙ্গলে নিশ্চয়ই কোনো প্রচার ঢোকে, আর সেই প্রচারই বাঘটাকে গুলি করে। যেগুলি বাঘের গায়ে আঁচড় কেটে বাঁশের গুড়িতে গিয়ে লেগেছিল। এক্স্যাক্টলি। অসম্ভব নয়। কাজেই বন্দুকের ব্যাপারটা নিয়ে এখন না ভাবলেও চলবে, কিন্তু অন্য দুটো রহস্য থেকেই যাচ্ছে। দুটো নয়, একটা। গুপ্তধন, ওটা পাওয়া দরকার। ওটা না পেলে সিংহরায় বংশের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। ওটা পেতে হবে। তাহলে এক কাজ করুন না কেন, চলুন সবাই মিলে আরেকটি বার ওখানে যাই। কোথায়? কালবনির জঙ্গলে, কাটা ঠাকুরানীর মন্দিরের পাশে। আজ তো আর হবে বলে মনে হচ্ছে না। 3:30 তো বেজে গেল। আমরা বরং কাল বেরোই 8টা, 8:30 নাগাদ। কি মাহি? তাই হোক। জানোয়ারের মতিগতি বোঝা মানুষের চেয়ে অনেক সহজ, বুঝলি? কারণ জানোয়ারের মন মানুষের মতো অত জট পাকানো নয়। মানুষের মধ্যে যে সবচেয়ে বেশি সাদাসিধে, তার মনটাও একটা বাঘের মনের চেয়ে অনেক বেশি প্যাঁচালো। তাই একজন অপরাধীকে শায়েস্তা করাটা কম কৃতিত্বের নয়। কিন্তু তাহলে তাহলে এখানে অপরাধী কে সেটা তো... বারান্দায় গিয়ে দেখি দুটো টর্চ, আর সঙ্গে সঙ্গে দেবতোষ বাবুর ঘর। না মানে আপনার কি ধারণা উনি গিয়েছিলেন মাধবলালের সঙ্গে কথা বলতে? মাধবলাল, ঠিক ধরেছি, খাকি শার্ট। কিন্তু কিন্তু ওনার ঘরে তালা মানে উনি নিজে যাননি, তাই তো? না, জাননি। তাহলে কি করে প্রমাণ হলো সেটা? ওই তালাবন্ধ দরজার পেছনে উনি আদৌ আছেন কিনা সেটা আপনি কি করে জানলেন? সারাদিন তার কোনো সাড়া শব্দ পেয়েছেন কি? যাই, এটা যথাস্থানে রেখে আসি। কতবার চেষ্টা করি আমার চিন্তা ঠিক আপনার চিন্তার সঙ্গে এক লাইনে চালাবো, কোথায় যেন গুবলেট হয়ে যায়। গুবলেট না, কলিশন। আপনি উল্টো পথে চলেন কিনা। আপনি আগে ক্রিমিনাল ঠিক করে নিয়ে তার ঘাড়ে ক্রাইমটা বসাতে চেষ্টা করেন,
আর আমি আগে ক্রাইমের ধাঁচটা বুঝে নিয়ে সেই অনুযায়ী ক্রিমিনাল খোঁজার চেষ্টা করি। এ ব্যাপারে তাই করছেন? এছাড়া তো আর কোনো উপায় নেই লালমোহন বাবু। কোত্থেকে শুরু করছেন? কুরুক্ষেত্র। ইউরেকা! নিন, এটাকে হাতছাড়া করবেন না, কারণ কালকের নাটকে এর একটা বিশেষ ভূমিকা আছে। আসুন শশাঙ্ক বাবু। কানাইয়ের মুখে শুনলাম আপনারা এখানে। মহিতোষ বাবু প্রথম দিনেই বলেছিলেন এই ছাদের কথা। এখন তো দেখছি না এলে সত্যিই মিস করতাম। এমন ভিউ সচরাচর দেখা যায় না। ওহ, যা বলেছেন, একবার অভূতপূর্ব দৃশ্য। তা বলুন, আপনার সঙ্গে তো আলাপই হলো না ঠিক করে। হ্যাঁ, মহিতোষ বাবুর বন্ধু হিসেবে আপনারও অনেক রকম অভিজ্ঞতা হয়েছে নিশ্চয়ই। অভিজ্ঞতা শুরু কি আজকে? আপনাকে একটা প্রশ্ন করতে পারি? মহি সম্পর্কে না, তড়িৎবাবু সম্পর্কে। বলুন বলুন। আপনার মতে উনি কেমন লোক ছিলেন? চমৎকার, অত্যন্ত বুদ্ধিমান, ধীর প্রকৃতির যুবক ছিল তড়িৎ। আর কাজের দিক দিয়ে? অসাধারণ, এক কথায় অসাধারণ। আমারও তাই ধারণা। আর তড়িৎবাবুর সাহিত্য কীর্তির জন্যেই যে মহিতোষবাবু প্রশংসা পাচ্ছেন, সেটা বোধহয় সত্যি, তাই না? আপনার বন্ধুর লেখা কোনো পাণ্ডুলিপি আমাকে দেখাতে পারেন শশাঙ্ক বাবু? মনে হয় না পারেন, কারণ আমি তন্ন তন্ন করে ওনার কাজের ঘর এবং শোবার ঘর খুঁজেও একটি টুকরো কাগজও কোথাও পেলাম না। আসলে তিনি লিখতেনই না, তার মুখে তার মতো করে তিনি বলতেন, আর তড়িৎবাবু তার আশ্চর্য সাবলীল ভাষায় সেগুলো সাজিয়ে দিতেন। আর সেই সাজানো লেখা প্রকাশিত হতো মহিতোষ সিংহ রায়ের নামে। কিন্তু মিস্টার মিত্র, মহি ওকে যথেষ্ট ভালো মাইনে দিত, তাকে আরামে রেখেছিল। আমি সবই মানলাম, কিন্তু একজন সত্যিকারের গুণী স্রষ্টার পক্ষে ওগুলো যথেষ্ট নয় শশাঙ্কবাবু। সে সবচেয়ে বেশি যেটা আশা করে সেটা হলো তার গুণের আদর। সেটা না পেয়ে তার মন ক্রমে ভেঙে যায়, তারপর সংকেতটা হাতে এসে পড়ে এবং তার সমাধানও হয়ে যায়। নারায়ণী মুদ্রার কথাটা হয়তো তিনি সিংহ রায়ের পারিবারিক কাগজের মধ্যে পেয়েছিলেন। মোট কথা, তিনি স্থির করেন গুপ্তধন নিয়ে কাজের ইস্তফা দিয়ে চলে যাবেন, কিন্তু সে আশা তার পূর্ণ হল না। মিস্টার মিত্র, আমার একটা অনুরোধ রাখবেন? বলুন। আমি বুঝতে পারছি আপনি এই কদিনেই অনেক কিছু দেখেছেন, শুনেছেন, বুঝেছেন। আজই হয়তো আপনাদের এখানে শেষ দিন। আজ কি ঘটবে আমি জানি না, তবে যাই ঘটুক না কেন, এই বিশেষ জায়গার, এই বিশেষ জমিদার পরিবারটির সম্বন্ধে আপনি যা জেনে গেলেন, তা যদি আপনি এবং আপনারা গোপন রাখতে পারেন তাহলে কৃতজ্ঞ থাকব। আমি জানি মহিও হয়তো এটাই চাইবে। তাই হবে, আমরা কথা দিলাম। আমরাও। থ্যাংক ইউ। আর দেবতোষ বাবুর ঘরে যে তালা দেওয়া, সে ব্যাপারে কোনো আলোকপাত করতে পারেন কি? আমার বিশ্বাস আজকের দিনটা ফুরোবার আগেই আপনিই পারবেন। পুলিশ কি তদন্ত চালিয়ে যাচ্ছে? সে কি হঠাৎ বন্ধ করে দেওয়ার কারণ? সন্দেহটা যার উপর পড়েছে, মহি চায় না যে পুলিশ তাকে কোনোভাবেই বিব্রত করুক। আপনি কি দেবতোষ বাবুর কথা বলছেন?
আর কে আছে বলুন? আমার মন কি বলছে জানেন? বলছে দেবতোষ বাবু নির্দোষ। আমার মন এও বলছে যে দুর্ঘটনার রাতে আদিত্যনারায়ণের ঘর থেকে শুধুমাত্র তলোয়ারই সরানো হয়নি, একতলার ট্রফি রুম থেকে একটা উইনচেস্টার রাইফেলও সরানো হয়েছিল, যার বাঁটে কাল সামান্য একটু মাটি লেগে রয়েছে দেখলাম, যেটা প্রথম দিন দেখিনি। এই গর্তে ছিল আদিত্যনারায়ণের গুপ্তধন, কিন্তু সেটা গেল কোথায়? কাছাকাছির মধ্যেই আছে, যদি না কাল সেটা কেউ সরিয়ে থাকে। আছে? আপনি সত্যি বলছেন আছে? माधवलाल जी। हाँ साहब। কেউটের যে রৌপ্য মুদ্রার প্রতি মোহ থাকতে পারে সেটা ভাবেনি। কাল একটা শীষের শব্দ পেয়েছিলাম, কিন্তু আজ দেখি মোহরের ঘোড়াটা সন্দেহে আলিঙ্গন করে পড়ে আছেন বাবাজি। ফোকলা ফকিরি ওঠ। হ্যাঁ, আপনিও চলুন। উঠুন। ধর। ঠিক আছে। হ্যাঁ। আপনার প্রাণের মায়া থাকলে এখান থেকে চলে যান মিস্টার মিত্র। কোথায় যাব মহিতোষ বাবু? ওদিকে আমার জিপ আছে, চলে যান বলছি, চলে যান। আমি আদেশ করছি, চলে যান।
भाग गया साहब। যাক, 16 কলা পড়ল। কি করে? আপনি দেখার আগেই তো। কেন, হালুম অব্দি তো ছিল। দাও। बैठिए बैठिए साहब। মাধব, তুমি গাড়ি থেকে বসো। हाँ শশাঙ্ক বাবু, আপনি তো কাল মাধবলালের সঙ্গে কথা বলছিলেন। সেটা কি মন্দিরের পেছনে বাঘের জন্য টোপ ফেলার প্রস্তাব দিতে? তার মানে আপনি চাইছিলেন যে আজ বাঘ বেরোক, যাতে অন্তত একজন বাইরের লোকের সামনে আপনি প্রমাণ করে দিতে পারেন যে শিকারী হচ্ছেন আসলে আপনি, ইনি নন। শশাঙ্ক? ভয় নেই মৈতোষ বাবু, আমি শশাঙ্ক বাবুকে কথা দিয়েছি যে সিংহরায় পরিবারের অপ্রিয় তথ্যগুলো আমাদের মধ্যেই থাকবে, বাইরের কেউ জানবে না। তবে আপনার শিকারের অক্ষমতার ব্যাপারটা আমি অনেক আগে থেকেই সন্দেহ করেছিলাম। নাম সই করতে গেলে যার হাত কাঁপে, তার হাত বন্দুক ধরলে স্থির থাকবে কি করে, সেই চিন্তা আমাকে ভাবিয়ে তুলেছিল। অবশ্যই এমনও হতে পারে যে আপনার হাত সত্যি বিকল হয়েছে এবং বইয়ে যেসব শিকারের কথা লিখেছেন সেগুলো আপনারই করা। কিন্তু আমার মনে নতুন করে সন্দেহ ঢুকিয়ে দিলেন আপনার দাদা। দাদা? দাদা, দেবতোষ বাবু অসংলগ্ন কথা বললেও তিনি যা বলছেন তার মধ্যে খুঁজলে অর্থ পাওয়া যায়, এটাই আমার মনে হয়েছিল। আপনি যে শিকারের বই লিখছেন সেটা উনি নিশ্চয়ই জানতেন, আর আপনি যে এত বড় একটা মিথ্যের আশ্রয় নিয়েছেন তাতে উনি নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছিলেন। এই মিথ্যের আক্ষেপ আমি দুবার তার মুখে শুনেছি। সবার হাতে হাতিয়ার বাঘ মানে না, তিনি বাঘ মেনেছিল। বাঘ মেনেছিল মিস্টার মিত্র। মাত্র 7 বছর বয়সে 50 গজ দূর থেকে আমি এয়ার রাইফেল দিয়ে পাখি মেরেছি, চড়ুই মেরেছি। কিন্তু এবার আপনার প্রপিতামহের সঙ্গে চড়ুই ভাতির ঘটনাটা একটু বলবেন কি, যেটা আপনার দাদা আমাদের বলতে গিয়েছিলেন? ছেলেবেলায় চড়ুই ভাতি করতে এসে এই অশ্বত্থ গাছটায় উঠেছিলাম। ওই ডালটায় যেখানে আপনার ভাইটি উঠেছিলেন। দাদা বলল বাঘ আসছে, কাছ থেকে দেখবো বলে লাফ মেরে হাত ভাঙলেন। কম্পাউন্ড ফ্র্যাকচার, আর কোনোদিনই সেটা ভালো করে জোড়া লাগেনি। কিন্তু বংশের মর্যাদা রক্ষা করার জন্য আপনার শিকারী হওয়ার শখ হলো। নিজের দেশে নিজের জঙ্গলে মিথ্যেটা ধরা পড়ে যাবে বলে আপনি শিকার করলেন আসাম আর উড়িষ্যার জঙ্গলে। আপনি করলেন মানে করলেন শশাঙ্ক বাবু, কিন্তু লোকে বুঝলো যে 4 পুরুষ ধরে সিংহরায় পরিবারে শিকারের ধারা চলে আসছে, তাই তো? শশাঙ্ক যা করেছে ওর বন্ধুর জন্যে তেমন কেউ করে। ওর মতো শিকারী আমাদের পরিবারেও কেউ জন্মায়নি। সম্প্রতি কি সেই বন্ধুত্বে একটু চিড় ধরেছিল? ধরতেই পারে। বন্ধুত্বের খাতিরে কতটা আত্মত্যাগ সম্ভব? সেদিন রাতে আপনি শশাঙ্ক বাবুকেই কথা শোনাছিলেন না? আমি কি এটা অনুমান করতে পারি যে বেশ কিছুদিন ধরে আপনাদের মধ্যে একটা মনোমালিন্য এবং কথা কাটাকাটি চলছে? মৌনং সম্মতি লক্ষণম বলেই ধরে নিচ্ছি। আর তড়িৎবাবুর ক্ষেত্রেও বোধহয় আপনার মৌন অবলম্বন ছাড়া রাস্তা নেই। তড়িতের ব্যাপারটা মিস্টার মিত্র জানেন সব। কিন্তু কিন্তু তাকে এভাবে হত্যা করলো কে? এক্স্যাক্টলি। তার না হয় মহির উপর আক্রোশ ছিল, কিন্তু তার উপর কার আক্রোশ থাকতে পারে মিস্টার মিত্র? তাছাড়া সেদিন তড়িৎ ছাড়া কে এসেছিল জঙ্গলে? কেন, আপনার বাল্য বন্ধু শশাঙ্ক সান্যাল? শশাঙ্ক? হ্যাঁ, যদি গিয়েই থাকি, আপনি তার কি মানে করতে চাইছেন মিস্টার মিত্র? বন্ধু সম্পর্কে আপনার আশা জাগলেও আপনি যে তার গুপ্তধনের ওপর লোভ করবেন সেটা আমি মোটেই ভাবছি না শশাঙ্ক বাবু। কিন্তু আমার ধারণা তড়িৎবাবু যে সংকেতের সমাধান করে ফেলেছেন সেটা আপনি জানতেন। শুধু তাই নয়, তড়িৎ গুপ্তধন পেলে আমাকে তার অর্ধেকটা অফারও করেছিল। ও বুঝেছিল মহি আমাদের একইভাবে দুজনকে বঞ্চিত করছে, কিন্তু আমি রাজি হইনি।
ওর প্রস্তাবে আমি রাজি হইনি মিস্টার মিত্র। গুপ্তধনের সন্ধানে ওকে আমি অনেকবার বারণও করেছিলাম এখানে, কারণ ওই ম্যানিটার শেষে সেদিন রাতে ওকে বাড়ি থেকে বেরোতে দেখে তড়িৎ তারপর বাঘ পালালো, তাই তো? এর বেশি আর আমি কিছু জানি না মিত্র। তার মানে তড়িতের মৃত্যুর জন্য দায়ী ওই বাঘ? আগে না। তাহলে ওকে খুন করলো কে? এখানে খুনের কথা উঠছেই না শশাঙ্ক বাবু, কারণ তড়িৎ বাবু খুন হননি। তবে আত্মহত্যা? তাও না। আপনি কি হেয়ালি করছেন মিস্টার মিত্র? হেয়ালি করছি না মহিতোষ বাবু, যেটা ঘটেছিল সেটাই বলতে যাচ্ছি। সেটা এতই স্পষ্ট বলে আমাদের দৃষ্টি সেদিকে যাচ্ছিল না। সেটা বলার আগে অবশ্যই আমার একটা আবদার আছে। কি আবদার? সংকেতের সমাধান করার জন্য আমার পারিশ্রমিক হিসেবে আপনাদের পরিবারের একটি জিনিস কিন্তু আমি নেব। কি জিনিস? লালমোহন বাবু, আদিত্যনারায়ণের তলোয়ার? কিন্তু আমি তো ঠিক করেছিলাম ওই গুপ্তধনের একটা অংশ আমি আপনাকে দেব। ওই রৌপ্য মুদ্রায় আমার কোনো ইন্টারেস্ট নেই মহিতোষ বাবু, কারণ এই ইস্পাতের তলোয়ারকে এখন আর সাধারণ তলোয়ার বলা চলে না। এর সঙ্গে ইতিহাস ছাড়াও আরো অনেক কিছু জড়িয়ে পড়েছে। এই তলোয়ার তড়িৎবাবু নিজেই আদিত্যনারায়ণের ঘর থেকে সরিয়েছিলেন। নিজেই? নিজেই। কারণ গুপ্তধন পেতে হলে তাকে মাটি খুঁড়তে হবে, আর তার জন্য শাবল জাতীয় কিছু একটা দরকার। তড়িৎবাবুর হাতের সবচেয়ে কাছে ছিল এই তলোয়ার। তারপর কি সেটা বলার আগে এই তলোয়ারের একটি বিশেষত্ব আমি আপনাদের দেখাতে চাই। লালমোহন বাবু, হ্যাঁ, দয়া করে আপনার বাঁ হাতের আংটিটা একটু খুলবেন কি? গুড। এবার ওটা আপনার হাতের উপর রাখুন। কি? এ তো চুম্বক। হ্যাঁ, চুম্বক। এই তলোয়ার চুম্বকে পরিণত হয়েছে পরশু রাতে। তার আগের দিনই আমি এটা হাতে নিয়েছি, তারপর যথাস্থানে রেখেও দিয়েছি। এর আশেপাশে অনেকগুলি লোহা এবং ইস্পাতের জিনিস ছিল। এটা চুম্বক হলে সেগুলি এর গায়ে আটকে যেত নিশ্চয়ই, কিন্তু যায়নি। তাহলে কোন লোহা বা ইস্পাতের জিনিসের ওপর যদি বাজ পড়ে তাহলে সেই জিনিস পরিণত হয়। শুধু তাই নয়, সে জিনিস অনেক সময় বিদ্যুৎকে আকর্ষণ করে। আমার বিশ্বাস মাটি খোঁড়া শেষ করে
তড়িৎবাবু শেষটায় তড়িৎ পৃষ্ঠ হয়ে মারা গেলেন? দাদাবু এটা আপনারে দিতি বললেন। অনেক ধন্যবাদ। চলুন। মহিতোষবাবু কি দিলেন মশাই? যা ভাবছি তাই যদি হয় তাহলে সেটা আপনারই প্রাপ্য। আমার? নিশ্চয়ই, কারণ প্রথমত আপনার জন্যই আমাদের এখানে আসা, আর দ্বিতীয়ত গাছে চড়ে অজ্ঞান হয়ে মাটিতে না পড়েও যে ঝুলে থাকা যায় সেটা সর্বপ্রথম আপনিই প্রমাণ করলেন। নারায়ণের অপমুদ্রাস